নবম দশমের সকল শিক্ষার্থীকে রসায়নের তৃতীয় পত্রের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের যে টাইপ বি সি এবং টাইপ ডি ছিল সেটা আমরা একবারে কমপ্লিট করে দেবো। গত ক্লাসে আমরা সৃজনশীলের টাইপ 1 এবং টাইপ বি কমপ্লিট করেছি এবং আশা করি তোমরা এই টপিকের উপরে যত ধরনের বোর্ড কোশ্চেন ছিল সবগুলো সলভ করছো এবং সবগুলো তোমরা করতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, আমি অবশ্যই তোমাকে সেই বোর্ডগুলো সলভ করে দেবো। তো চলো আজকে আমরা শুরু করি এই যে তৃতীয় অধ্যায়, নবম দশমের যে তৃতীয় অধ্যায়, তার যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের টাইপ 3 রূপে। তাহলে এ কমপ্লিট করেছি আমরা, গতকাল বি কমপ্লিট করেছি, আজকে ধারাবাহিকভাবে আমরা করবো টাইপ সি কমপ্লিট। আচ্ছা, টাইপ সি জিনিসটাকে, টাইপ সি কোনগুলোর উপরে রচিত বা কী ধরনের প্রশ্ন থাকে? আমি যেমনটা বলছি নবম শ্রেণীর তোমাদের এই যে টপিকগুলো টোটাল 4টা টাইপে থাকে। তো এরপরে ক্লাসে আমরা পরের অধ্যায় করবো যেটা 3টা টাইপের থাকে। তো এই প্রশ্নগুলো বুঝলেই হয়। দেখো আমরা এই টাইপের যে প্রশ্নগুলো রাখছি সেটা হলো 2n² সূত্রকে সমর্থন করা, অথবা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করা, অথবা প্রশ্নে থাকে সাধারণ নিয়ম ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন। তো এইটা হলো টাইপ কি, এটা হলো তোমার টাইপ সি। এই টাইপ সিতে এই ধরনের প্রশ্নগুলোই থাকে যে 2n² সূত্রকে সমর্থন করবে কিনা, বা একটা জিনিসের ক্রম নির্ণয় করো, অথবা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন তা ব্যাখ্যা করো। ঠিক আছে? তো এইগুলো আসলে কিসের উপরে? তো দেখো এই যে জিনিসগুলো, এগুলো জানার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেটা হলো টাইপ সি। টাইপ সিতে সর্বপ্রথম যেটা জানতে হবে যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মটা কি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম বলতে বোঝানো হয় যে আউভার যে নিয়ম সেই নিয়মটা কি। আউভার নীতি অনুসারে আমি যদি কথা বলি, আউভার নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। আউভার নীতি অনুসারে, অবশ্যই এটা আমার লিখে দিব তোমাদেরকে আমি। তো আউভার নীতি অনুসারে যার শক্তি কম শক্তি, আউভার নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কি প্রবেশ করবে। এখন এই যে কম শক্তি, এই যে উচ্চ শক্তি, এই জিনিসগুলো আবার কোথা থেকে পাবো? এই দুইটা জিনিস আবার দুইটা জিনিসের উপরে নির্ভর করে, যে কম শক্তি আর হলো উচ্চ শক্তি। ঠিক আছে? আমি আবার বলতেছি, আউভার নীতি অনুসারে বা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম হলো ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, অতঃপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এখন এই জায়গায় সমস্যা হলো কম শক্তি আর উচ্চ শক্তি জিনিসটা কি, এই শক্তি কি দ্বারা নির্ধারণ করে, কিভাবে বুঝবো যে কম শক্তি কিভাবে এলো, বেশি শক্তি কিভাবে এলো? এই জিনিস ডিপেন্ড করে দুজনের উপরে বা নির্ভর করে দুজনের উপরে। সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর l, এই দুইটার যোগফলের উপরে। n+l এর মান যার যত বেশি হবে, মানে এর মান যত বেশি হবে তার শক্তির মান তত বেশি, এর মান যত কম হবে তার শক্তির মান তত কম। এই যে এই সূত্রটা, এই সূত্রের উপরে ডিপেন্ড করবে হলো তোমার কি এই আউভার নীতি বা 2n² সূত্রকে সমর্থন করবে কিনা এই ধরনের অঙ্কগুলো, বা তোমার হলো স্বাভাবিক নিয়ম মানবে কিনা, তাহলে এই সূত্রের উপরে ডিপেন্ড করে। যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান, তোমার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম তো বলে না, ইন্টারমিডিয়েটে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তোমাদের ক্ষেত্রে বলা হয় প্রধান শক্তি স্তর, একে বলা হয় প্রধান শক্তি স্তর। আর এল, এই এলটা হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা উপশক্তি স্তর। এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে বড়দের ক্লাসে, আর এসএসসি লেভেলে এটাকে বলা হয় উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তো এই মানটা অল টাইম দেওয়াই থাকে। যেমন আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন এরকম করি 1s আর 2s 3s, তারপর ধরো 2p, ঠিক আছে? এরকম ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো যখন আমরা করি তখন দেখো এই যে প্রথম যেটা দেওয়া থাকে এটা অ্যাকচুয়ালি n এর মান, এই সেকেন্ড যেটা দেওয়া থাকে এটা অ্যাকচুয়ালি l এর মান। ঠিক আছে? এই যে s p d f এটার আবার একটা নির্দিষ্ট মান আছে, যেমন s এর মান হলো 0, p এর মান হলো 1, তারপর হলো d এর মান হলো 2, f এর মান হলো 3। তো এই যে এই মানগুলো আপনাদের মুখস্থ থাকা লাগবে অবশ্যই। আমি সবসময় সব কিছু সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি যেন কোনো কিছু কঠিন না হয়। আমি আবার রিপিট করি, আমি আপনাকে কি বোঝালাম। সর্বপ্রথম বললাম যে 2n² সূত্রকে সমর্থন করে কিনা অথবা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে কিনা, এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, সেটা হলো n+n, ঠিক আছে? n+l এর উপরে। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এটাকে বলা হয় প্রধান শক্তি স্তর, আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এটাকে আমরা বলি উপশক্তি স্তর। তো এই জিনিসটার জন্য n মানে হলো প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হলো n, আর পরে যে spdf থাকে এটা হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা যার মান হলো এটা। যেমন আমি যদি 1s এর শক্তির মান কই তো এই দুটোকে যোগ করতে হবে n এর মান এখানে 1, তো এখানে 1 প্লাস চিহ্ন আছে প্লাস l এর মান এখানে s এর মান হলো 0, তার মানে এখানকার মান হলো 0, তাহলে এর মান হলো 1। এর শক্তি কত? এর শক্তি 1। এবার আমি এইটার কথা বলি, এটার মান হলো 2, এই যে n এর মান হলো 2, ঠিক আছে? সূত্র কি n+l, n এর মান কত? n এর মান এখানে হলো 2
প্লাস এল, এল মানে হলো এস, এস এর মান কত, এস এর মান হলো 0, তাহলে 0, তাহলে 2 এর সাথে করলে 2, তাহলে 2s এর মান হলো 0। তারপরে যে এই যে জিনিসটা আমি এখানে লিখলাম এটা আসলে কি সঠিক লিখছে কিনা এটা আমি এখানে দেখাচ্ছি। তো এই জিনিসগুলো একটু খেয়ালে রাখবেন, এগুলো যদি খেয়ালে থাকে আপনি এই ধরনের অঙ্ক খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে, কোনো কঠিন কিছু না। তো আমরা যদি এখান থেকে এটা নিই, এখানে 2p ছিল, এখানে 2 প্লাস p এর মান হলো 1 যেমনটা আমি দেখালাম, তাহলে এর মান হলো 3, আর এখানে হলো 3 প্লাস s এর মান হলো 0 ইকুয়াল 3। এরকম যদি সমশক্তি হয়, দেখেন, তো আমি আবার বলতেছি যে আহ্বান নীতি বা প্রধান আমি কিন্তু এখানে লিখে রাখছি, সমস্যা নাই, আমি আপনাদের প্রবলেম হবে না, এখান থেকে লেখা আছে যে আহ্বান নীতিটা আমি এখানে লিখে দিছি, তাই আমি এখানে যে পরে বুঝাই দিচ্ছি। আপাতত বেসিক কনসেপ্টগুলো বুঝাইনি, না হলে অঙ্ক করা আসলে সম্ভব হবে না বা কঠিন হবে আমাদের জন্য। তো বেসিক বিষয়টা হলো আহ্বান নীতি বা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে পরে প্রবেশ করে। এই শক্তি নির্ভর করে প্রধান শক্তি স্তর সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা উপশক্তি স্তর l এর যোগফলের উপরে। n প্লাস l এর যোগফলের মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, যার মান কম হবে তার শক্তির মান কম। এতটুকু কথা শেষ। এখানে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি তো এখানে 1 থাকে, এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেখানে s p d থাকে এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। SPDF এর মান হলো s এর মান 0, p এর মান 1, d এর মান 2 এবং f এর মান হলো 3। তো এইভাবে আমরা শক্তির ক্রম করি। কোনো কারণবশত কোনো শক্তি স্তরের মান যদি সমান হয়, যেমন এখানে 3 হয়েছে এখানে 3, সেক্ষেত্রে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। এই যে কথাগুলো বললাম এই কথাগুলোই আসলে মেনলি অঙ্ক করতে হবে। তো চলেন আমরা এবার এক করে উত্তর করি, ঠিক আছে। তো এখানে আশা করি বেসিক কথাগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি এবং আপনারা বেসিক বিষয়টা বুঝতে পারছেন। এবার চলেন আমরা আপনাকে সবগুলো প্রশ্ন বুঝিয়ে দিই এবং এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরেই আসলে টাইপ সি অ্যান্ড টাইপ ডি করব। টাইপ ডিটা হলো অনেকটা এরকমই, একই রকম বলা হয়। তো 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে কিনা, প্রশ্ন হলো বোর্ড নাম্বারটা লিখতে ভুলে গেছি, এটা 20 নম্বর প্রশ্ন আমার শীট অনুসারে। তো এটা একটা বোর্ডের প্রশ্ন, যেখানে প্রশ্নে বলা হয়েছে এখানে এক্স ওয়াই জেড প্রতীকীয় অর্থে, এটা কোনো মৌলের প্রতীক নয়, মানে এক্স ওয়াই জেডগুলো আছে যেগুলো এক্স আছে ওয়াই আছে জেড আছে, এগুলো আসলে কোনো মৌল নয়, এগুলো জাস্ট একটা প্রতীক। এখানে প্রশ্নে বলছে উদ্দীপকে ওয়াই ও জেড মৌল দুইটির ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্রকে মেনে চলে কিনা। তাহলে এখানে এই যে ওয়াই আর জেড দুইটা মৌল আছে। তো ফার্স্ট ওয়াই মৌলের এখানে পারমাণবিক সংখ্যা যদি আমি খেয়াল করি, এখানে এই যে এখানে এটা হচ্ছে 19। তো উদ্দীপকের ওয়াই নাম্বার মৌল হলো 19, যেটা হলো অ্যাকচুয়ালি পটাশিয়াম। আর পরে জেড যেই মৌলটা আছে সেটা হলো তোমার কি 11 হলো সোডিয়াম। তাহলে উদ্দীপকের যে দুটো মৌল পেলাম সেটা হলো কি পটাশিয়াম ও সোডিয়াম। আমরা আগে লিখে নিব উদ্দীপকের মৌল দুটি হলো পটাশিয়াম ও সোডিয়াম, আমি লিখে দিচ্ছি, আগে বেসিকগুলো বুঝি। তো বলছে 2n স্কয়ার সূত্রকে সমর্থন করে কিনা। তো 2n স্কয়ার সূত্র অ্যাকচুয়ালি জিনিসটা কি, তো দেখেন এখানে আমি পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম আসে 1s স্কোয়ার 2s স্কোয়ার, নাকি ইলেকট্রন বিন্যাস তো আমরা করতে পারি। প্রথম এস লিখলে 1 লিখলে একটা, 2 লিখলে 2টা, 3 লিখলে 3টা, তাহলে 2 লিখলে 2টা হবে, তাহলে একটা এস হলো আর একটা পি, এ হলো 10টা হলো, 3 লিখলে 3টা হবে, 3s 3p, এখানে জায়গা মানে শর্ট পড়ে গেছে, আচ্ছা এটাকে আমি নিচে লিখতেছি, বুঝছে না কেন, ওকে। তো এখানে আমি পটাশিয়াম লিখতেছি এখানে, যেটা অ্যাকচুয়ালি 19 নাম্বার মৌল, ঠিক আছে। আমি আগে বুঝাই নিচ্ছি আপনাদের, এখানে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6 এলো 10টা, তারপর 3 লিখলে 3টা লিখতে হয়, s p d আর 4s। অবশ্যই পিতে ইলেকট্রন, ডিতে না যায় অবশ্যই 4s এ ইলেকট্রন আগে যায়, তাহলে 10টা 2টা 12টা, আর এখানে হলো 6টা 18টা, ডিতে ইলেকট্রন না যায় এসে আগে যাবে, সেক্ষেত্রে এটা 0, ওকে। তারপর হলো কি সোডিয়াম আমি উপরে লিখতে পারবো, সমস্যা নেই। সোডিয়াম হলো 11, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6, আচ্ছা। তারপর হলো 3s, তাহলে কয়টা হলো 10টা আর এখানে একটা 11টা, আচ্ছা। এবার 2n স্কোয়ার সূত্রের কথা বলি। 2n স্কোয়ারের সূত্রটা কি? 2n স্কোয়ার মানে হলো n এর মান হলো 1 2 3 4, তো প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 2n স্কোয়ার, এখানে 2 আছে 2, n এর মান হলো 1, প্রথম শক্তি স্তর তাই 1, ইকুয়াল 2 1 1 সমান 2 1 2, তাহলে হলো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যাবে 2টা। দ্বিতীয় শক্তি স্তর যেখানে হলো 2n স্কোয়ার সমান হলো 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার ইকুয়াল 4, তাহলে হলো 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার দিলে 4 সমান 4 দুগুণা 8, আচ্ছা। তৃতীয় শক্তি স্তর
এগুলো আমি আপনাদের সাথে বেসিক আলোচনা পূর্বেও করেছি। 2 × 3 প্রেস করে দিলে 3 × 9, তাহলে 2 × 9, 9 দুগুণা হলো 18। আচ্ছা, চতুর্থ শক্তি স্তর আছে। আচ্ছা, চতুর্থ যদি হিসাব করে এভাবে আসবে হলো 32টা। তো এটা হলো সূত্র। প্রথম যদি সূত্র মানে কিনা, আমরা যদি এটার কথা খেলি দেখি, প্রথম শক্তি স্তর হলো এইটা, যেখানে ইলেকট্রন আছে 2টা। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, অ্যান্ড প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকার কথা? 2টা থাকার কথা, তার মানে এটা কোনো সমস্যা নেই। দ্বিতীয় শক্তি স্তর মানে 2টা আছে, 2s 2p 2টা, এখানে 2টা আর এখানে 6টা, টোটাল আছে হলো 8টা। আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন থাকার কথা সেটা কয়টা থাকার কথা? 8টাই আছে। তৃতীয় শক্তি স্তরে এখানে ইলেকট্রন আছে কয়টা? 1টা। এর কারণ হিসাবে এখানে সোডিয়ামের ইলেকট্রন টোটাল 11টা, তাই মানে এখানে কিন্তু কোনো সমস্যা হয় নাই, ওর কাছে অবশিষ্ট আছেই একটা। বিষয় হলো এখানে টোটাল ইলেকট্রন যাবে হলো 18টা। যদি আপনার কাছে না থাকে সেটা আলাদা বিষয়, আপনি তাকে অমান্য করেছেন কিনা। বিষয়টা হলো আপনি প্রথমে 2 টাকা ট্যাক্স দিতে হবে, তারপর 8 টাকা ট্যাক্স দিতে হবে, আমার কাছে এসে আপনাকে 18 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু যা দেখলাম যে আমার কাছে এসে আপনার কাছে টাকাই আছে 1 টাকা, তাহলে আপনি তো 18টা দিতে পারবেন না। এমন হয়তো যে আপনার কাছে 19 টাকা আছে, আপনি আমাকে 18 টাকা না দিয়ে আরেকজনকে দিচ্ছেন, এইটাকে বলা হয় অতিক্রম করা বা না মানা। ঠিক আছে, তো এটাই হিসাব। তো এর কাছে একটাই আছে, তার মানে এ কিন্তু সূত্র মানতেছে, এই সূত্র মানতেছে, তার মানে সোডিয়াম কিন্তু সূত্র মানে। আচ্ছা, এর বেলা দেখি, এর বেলা এখানে ইলেকট্রন আছে কয়টা? 1টা। এখানে যদি হিসাব করি, তো প্রথমে আছে 2টা, যেটা প্রথমে 2টা থাকার কথা আছে, এখানে 2টা আর এখানে 6টা, টোটাল হলো 8টা। ঠিক আছে, তো 8টা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রনই থাকার কথা, তো এটাও মানতেছে। তৃতীয় শক্তি স্তরে এই পর্যন্ত, তাহলে 2টার এখানে 8টা, আর এখানে চতুর্থ শক্তি স্তরে কয়টা দিছে? এতে 1টা। আপনি যদি ভালো করে খেয়াল করেন যে এখানে যে শক্তি স্তরে ইলেকট্রনটা দিছে, দ্বিতীয় শক্তি মানে তৃতীয় শক্তি স্তরে যেখানে 18টা ইলেকট্রন দেওয়ার কথা, ও 18টা ইলেকট্রন না দিয়ে 4s ইলেকট্রন দিছে, মানে পরের স্তরে যে ইলেকট্রন দিছে। তাহলে কিভাবে? তার মানে ওর কাছে এখানে 18টা দেওয়ার জন্য কোনো ইলেকট্রন ছিল, কিন্তু ওই এখানে না দিয়ে 3d তে ইলেকট্রন না দিয়ে কোথায় দিছে? 4s এ দিছে। তার মানে এই কিন্তু 2n² সূত্রকে মানে নাই। তাহলে উদ্দীপকের সোডিয়াম হলো মানতেছে, আর পটাশিয়াম কি মানতেছে না। এই জিনিসটা এবার আমরা ব্যাখ্যা লিখবো। তো এই জিনিসটা যেভাবে বুঝে দিলাম, এই জিনিসটাই দেখেন। প্রথমে আমরা বলবো উদ্দীপকের ওয়াই ও জেড মৌল দুটি হলো যথাক্রমে পটাশিয়াম ও সোডিয়াম, যেমনটা আমি বললাম। অতএব পটাশিয়াম ও সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তো এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা আছে, আর এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি করে দিচ্ছি। 1s², 2s², 2p6, 3s1 হয়েছে। তো এখানে এইভাবে নিচে দাগ দিয়ে দেবেন প্রয়োজনে, এর নিচে হলো 2টা, তো এইভাবে দিয়ে দেবেন দাগগুলো। ঠিক আছে, আমি একটাকে মুছে দিচ্ছি, সোডিয়ামকে এখানে মুছে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে লেখার জায়গা নেই আমার কাছে, তো আমি এখানে সোডিয়ামকে মুছে দিচ্ছি। দিয়ে আমি এখানে এটাকে লিখতেছি, এখানে আছে হলো 2টা, এখানে আছে হলো কয়টা? 2টা 6টা 8টা, এখানে আছে হলো তৃতীয় শক্তি স্তরে এটা 2টা, এটাতেও 8টা, আর চতুর্থ শক্তি স্তরে আছে 1টা। ওকে, তো পরেরটা তো ওইভাবে দিবেন। সোডিয়ামের ক্ষেত্রেও সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে সোডিয়ামটা দিয়ে দিলেন। এবার কি আমরা যদি খেয়াল করি, ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যাচ্ছে যে, মানে ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যাচ্ছে যে সোডিয়াম 2n² সূত্রকে সমর্থন করে, যেমনটা আমি দেখালাম। কারণ সোডিয়ামের কাছে 11 টাকা ছিল, ও প্রথমে 2 টাকা দিছে, পরে 8 টাকা দিছে, ওর কাছে ছিলই 1 টাকা, তো ও তো তৃতীয় স্তরকে পরিপূর্ণ না করে তো চতুর্থ স্তরে যায় নাই নাকি। আর নিয়ম হলো 2n² সূত্র অনুসারে 18টা দেওয়ার কথা, তো ও সত্য মানছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি খেয়াল করি, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 3d অরবিটালে ইলেকট্রন না দিয়ে, এখানে 3d অরবিটাল ছিল, যেটা ইলেকট্রন না দিয়েও 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। কেন? তার মানে কি 3d তে এখানে পটাশিয়াম তো মানে নেই, পটাশিয়াম না মেনে 3d তে ইলেকট্রন না দিয়ে কোথায় দিছে? ও 4s এ, কারণ ওর তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন দেওয়ার কথা 18টা, কিন্তু ও দিছে কয়টা? ও দিছে হলো 8টা। 8টা দেওয়ার পরে শুধু 4s এ একটা দিছে, তাহলে কি ও কিন্তু সত্যটা মানলো না, তাই না? তো বিষয়টা এরকম যে 3d তে ইলেকট্রন না দিয়ে 4s দিল। এখন কেন 3d তে ইলেকট্রন না দিয়ে 4s দিল? তার শর্ত হলো আবার নীতি। এই অনুসরণ বা এই ব্যতিক্রম করার কারণ হলো আবার নীতি। আবার নীতিটিকে কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ অরবিটালের শক্তি স্তরের উচ্চ সম্পূর্ণ অনুসারে প্রবেশ করে। এই কথাটা হলো এরকম যে কোনো একটা, এখানে দেখেন, এটাকে আমি যেভাবে লিখছি এখানে বলেও দিই, আমি এটাকে একটু কালার পেন নিচ্ছি বড় করে। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, কোনো পরমাণু ইলেকট্রন সমূহ অরবিটালের শক্তির উচ্চক্রমে অনুসারে প্রবেশ করে। উচ্চক্রম মানে কি? উচ্চক্রম মানে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, অতঃপর কি উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। চাইলে এই লাইনটাকে স্কিপ করে আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে,
তো এখানে বেশ কিছু লাইন লেখা আছে, অনেক কটা লাইন লেখা আছে, আমরা সবগুলো লাইন লেখার প্রয়োজন নেই। আমরা এইভাবে লিখতে পারি আহ্বান নীতি অনুসারে আমরা এই যে লাইনটা দেখতেছি এটা লিখবেন, পরমাণুতে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। উপরের লাইনটা চাইলে স্কিপ করতে পারি, এখানেও আমরা চাইলে স্কিপ করতে পারি, এখানে আমাদের সমস্যা হবে না, ঠিক আছে। এখান থেকে যে এই লাইনটাকে আমরা স্কিপ করতে পারি, আচ্ছা এই লাইনটাকে আমরা স্কিপ করতে পারি, এটাকে আমরা না লিখলেও চলবে। তাহলে আমরা খালি কি লিখবো, আহ্বান নীতি অনুসারে পরমাণুতে, যে এই লাইনটা লিখবো, পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি বা কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং পরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। এটা হয়ে গেল আমাদের আহ্বান নীতি। এবং অরবিটালে প্রবেশ করে, হয়েছে। যে অরবিটাল সময়, এবার এখান থেকে আমরা এখানে লিখবো, যে অরবিটালের n+n এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন কম বা শক্তি কম, এবং যে অরবিটালে n+n এর মান বেশি, ঠিক আছে। তো এখানে বিষয়টাকে এখানে একটু সাজানো গোছানোর একটু আলাদা দেখতেছি। যে অরবিটালে n+n এর মান কম সে অরবিটালের ইলেকট্রন কি, অরবিটালের শক্তি কম, তাই সেই অরবিটালে তোমার কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমনটা আমি বললাম, এবং l হলো, এখানে l লেখা মিস আছে, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। অপরদিকে n+n এর মান যে অরবিটালে বেশি তার শক্তির মানও বেশি এবং সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখানে 3D অরবিটালে না গিয়ে 3D অরবিটালের ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, 3 হলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা হলো n এর মান, এই যে n এর মান হলো 3, এবং d হলো উপ অরবিটাল বা l এর মান, যে d মানে হলো 2, তাই l এর মান 2। অতএব 3D যে শক্তি, অতএব n+n এর মান হলো 2, তোমার কথা 3 + 2 = 5। এবং 4s এর কথা বললে এখানে n এর মান হলো 4 এবং s এর মান তো 0 আমরা জানি, সেক্ষেত্রে l এর মান হলো 0। অতএব n+n এর মান হলো 4 + 0 = কত, 4। তাহলে আমরা যদি খেয়াল করি 3D এর শক্তি হলো 5 এবং 4s এর শক্তি হলো 4, তাহলে কি এখানে 4s এর শক্তির মান কি আছে, কম রয়েছে, এবং 3D এর শক্তির মান কি আছে, বেশি রয়েছে। তাই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করছে, 3D তে ইলেকট্রন পরে প্রবেশ করছে, এই কথাটাই এখানে লেখা আছে। যেহেতু 4s অরবিটালে n+n এর মান 3D অরবিটাল অফ n+n এর মানের তুলনায় কম, তাই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করে। আর পটাশিয়াম অণুতে তোমার কি আছে, 19টি ইলেকট্রন আছে, এর সর্বশেষ ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করেছে। শেষ, এতটুকু লিখলে আমাদের উত্তর মোটামুটি একটা হয়ে গেছে। এবার সেই অনুসারে, ঠিক আছে, উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতি মেনে চলে। আচ্ছা, আজান শেষ হয়েছে, তাহলে আমরা কি বুঝলাম, দেখো আমি আবার রিপিট করছি, এখানে কি কি শেখানো হয়েছে আপনাদেরকে। এখানে বলা হয়েছে যে আমাদের সোডিয়াম হলো কি করছে, আহ্বান নীতি মানে 2NH সূত্রকে সমর্থন করে, কিন্তু পটাশিয়াম করে না। তার কারণ হলো আহ্বান নীতি হলো কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, পরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এর মান n+n এর উপর নির্ভর করে, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। n+n এর মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, n+l এর মান যার কম হবে তার শক্তির মান কম। এরপরে আমরা করছি 3D শক্তির মান হিসাব করেছি, যার মান 5, এবং 4s এর শক্তির মান করছি, যার মান হলো 4। এই অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে 4s এর যে শক্তিটা, সেই শক্তির মানটা হলো তুলনামূলক হলো কম, তাই 4s ইলেকট্রন আগে প্রবেশ করছে, আর 3D যেহেতু বেশি তাই এখানে কি পরে প্রবেশ করছে। তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়াম অ্যাকচুয়ালি আহ্বান নীতি অনুসরণ করেছে, ঠিক আছে। তাই উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতি মেনে চলায় পটাশিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রন 3D-তে অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে। তাই বলা যায় উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় পদ্ধতিটি সঠিক বলে আমি মনে করি, বা এরকম কিছু। তো দ্বিতীয় পদ্ধতিকে সেটা হলো আমরা বলবো যে সেক্ষেত্রে আহ্বান নীতিটা হলো মেনেছে, এবং কি সোডিয়াম হলো তোমার কি করছে, জাস্ট এখানে লাস্ট লাইনটা লিখে দিবা যে দ্বিতীয় পদ্ধতি বলতে আহ্বান নীতি অনুসরণ করেছে। পদ্ধতি 1-এর ইলেকট্রন বিন্যাস 2NH সূত্রকে অনুসরণ করে। পদ্ধতি 1 বলতে এখানে বোঝানো হয়েছিল সোডিয়ামের কথা বলা হয়েছে, ঠিক আছে। সোডিয়াম কি করছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2NH সূত্রকে সমর্থন করে, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2NH সূত্রের ব্যতিক্রম, এটি আহ্বান নীতি মেনে চলে। এই হলো মোটামুটি, এইভাবেই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিতে পারেন। প্রথমে কি করবেন, মৌল শনাক্তকরণ করবেন, দেন ইলেকট্রন বিন্যাস করবেন, দেখবেন যে কে অনুসরণ করে নাই, দেন আহ্বান নীতি লিখবেন। আহ্বান নীতির পরে আপনি ওইটার শক্তির মান বাই করে দিবেন এবং দেখবেন যে শক্তির কে আহ্বান নীতি অনুসরণ করছে আর কে করে নাই, ঠিক আছে। সে জাস্ট এতটুকু আপনার কাজ, ওকে। এটা আমাদের কমপ্লিট। এরপরে প্রশ্ন হলো এইটা, বলা হয়েছে দৃশ্যকল্প 1-এর শক্তির ক্রম বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 1 হলো এইটা, যেখানে হলো আপনার 4f,
তারপর কত 4p এবং হলো 4d আছে। আমি যদি খেয়াল করি n এর মান এখানে কত 4 আর এখানে এটা হলো 3, যোগ করলে এর মান হলো 7 আর এটার মান হলো 4 প্লাস এর মান হলো p মান হলো sp মানে 1, যোগ করলে এর মান হলো 5, এর মান হলো 4 প্লাস d এর মান 2, এর মান হলো 6। বলছে কি শক্তির ক্রম বিশ্লেষণ করতে। তাহলে শক্তির ক্রম কি ছোট থেকে বড় সাজালে সবচেয়ে ছোট শক্তি হলো 5 যার হলো 4p, তারপর ছোটর কথা হলে 7 আর 6 এর মধ্যে 6 ছোট মানে হলো এটা কি 4d, ঠিক আছে। আর তারপর শক্তির কথা বললে সেটা হলো 4f। এই হলো আমার শক্তির ক্রম। এখন এটা তো আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলাম, এর আগে তো আমাকে আবার সেই জিনিসগুলো লিখতে হবে যে উদ্দীপকে কী কী মৌল রয়েছে, কী কী জিনিস আছে, 4f 4p এবং 4d অরবিটাল রয়েছে যার শক্তির মান নির্ভর করে কিসের উপরে, এটা হলো যে আহ্বানিতের উপরে। আর আমরা জানি আহ্বানিত অনুসারে কম শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করে। এই যে শক্তিটা প্রবেশ করে তার কার উপরে নির্ভর করে, তা হলো n প্লাস l এর মানের উপরে নির্ভর করে, ঠিক আছে। যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। n প্লাস n এর মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, l প্লাস n এর মান যার কম হবে তার শক্তির মান কম। তারপরে আমরা এই মানগুলো দেখায় দিব, দেখায় ক্লোজিং করে এবং ক্রম লিখে দিব, যেমনটা আমি এখানে করেছি। এখানে উদ্দীপকে 3টি অরবিটালে দেওয়া আছে, যেখানে হলো 3টি অরবিটালের নাম লিখে দিলাম। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটালের প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর নির্ভর করে। যে অরবিটালে n প্লাস n এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, ঠিক আছে, এবং যে অরবিটালে n প্লাস n এর মান বেশি সেই অরবিটালে শক্তি বেশি। তাই আবার l প্লাস n এর মান সমান হলে যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালে শক্তি কম, ও যে অরবিটালে n এর মান বেশি সেই অরবিটালে শক্তির বেশি। তো একবারে সেম টু সেম বিবরণ এখানে আমরা দিয়ে দিব। এতটুকু বিবরণ আমাদের মনে রাখতে হবে যে এইটা নির্ভর করে হলো n প্লাস l এর উপরে, যেখানে n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা প্রধান শক্তি স্তর, l এর মান হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা কি উপশক্তি স্তর। এই দুটো যোগফলের উপর নির্ভর করে। এই দুটো যোগফলের মান যার বেশি হবে তার শক্তির মান বেশি, এই দুটো যোগফলের মান যার কম হবে তার শক্তির মান কম, ঠিক আছে। আর যেখানে বিষয় যদি বাই চান্স দুজনের শক্তি সমান হয়, তাহলে আমার এই দুই পাশের শক্তি সমান, সেক্ষেত্রে বিষয়টা হলো যার প্রধান শক্তি কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর সংখ্যা কম তার শক্তির মান কম। এই কথা এগুলো এখানে রিপিটলি লেখা। দেন এখানে আমি যেমনটা দেখালাম, এখানে কি 4f অরবিটালের জন্য এখন n এর মান কত 4, l এর মান কত f এর মান হলো 3, তাহলে f এর মান 3, তাহলে যোগফলে কি n প্লাস n এর মান কত আসলো 4 প্লাস 3 = 7, যেটা আমি ওখানে দেখালাম। এখানে n এর মান 4 আর p মানে হলো 1, তাহলে l এর মান 1, অতএব n প্লাস l যার মান হলো 4 প্লাস 1 = 5। সেম ভাবে 4d, এখানে n এর মান 4 এবং d এর মান হলো 2, n প্লাস n এর মান হলো 6। এখন ক্রমটা কি আসলো, দেখা যাচ্ছে যে অরবিটালের তিনটির মধ্যে 4f এর n প্লাস n এর মান সবচেয়ে বেশি, এর মান সবচেয়ে বেশি, আর এটার মান 4 এটা বেশি এবং 4p এর মান সবচেয়ে কম। সুতরাং দিশাকল্প 1 এর অরবিটালের ক্রম হবে 4p সবচেয়ে কম, 4d তারপরে 4f তারপরে, ঠিক আছে। এই হলো আমার পরের প্রশ্নের উত্তর। এইগুলোর মাধ্যমে আমরা কি করব, আমরা টাইপ বি কমপ্লিট করলাম। টাইপ কি ছিল, এটা টাইপ সি ছিল না? টাইপ সি ছিল। তার মানে এবার করবো আমরা টাইপ ডি অ্যান্ড লাস্ট টাইপ, ঠিক আছে। টাইপ ডি হবে এটা, আচ্ছা টাইপ ডি লাস্ট এই অধ্যায়ের প্রশ্ন। এটাও সেমই টাইপ বি এর মতোই, আসলে আমি জাস্ট একটু আলাদা করছি এই কারণে যে প্রশ্নটা দেখতে একটু ভিন্ন হয়। উপরে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে মেনে যায় না কেন, তার যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এইটার কাজও সেমই, স্বাভাবিক নিয়ম না মানার কারণে আহ্বান নীতি। আরেকটা বিষয়, আহ্বান নীতি ছাড়াও আছে, অনেকে আহ্বান নীতি ছাড়াও অনুসরণ করে না, সেটা হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায়। অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ, যেমন পি অরবিটালে মোট ইলেকট্রন যা হলো 10টি, এটা পরিপূর্ণ অবস্থা। সরি পি অরবিটালের মোট ইলেকট্রন যে 6টি, আচ্ছা পি অরবিটালে মোট যে 6টি এটা পরিপূর্ণ অবস্থা, আর 6 এর অর্ধেক হলো 3, এটা হলো অর্ধপূর্ণ অবস্থা। ডি অরবিটালে মোট ইলেকট্রন যা হলো 10টা, এর অর্ধেক হলো 5টা। এই অবস্থায় ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল। এখান থেকে ইলেকট্রন সরাতে হলে বা যে কোনো সরাতে হলে বেশি শক্তির প্রয়োজন পড়ে, তাই এই কারণে আসলে তোমার কি হয়ে থাকে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে এখন আমি এক এক করে প্রশ্ন উত্তরটা দিই। তো এটা একটা বিষয়, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণর জন্যই আসলে ইলেকট্রন বিন্যাসগুলো ব্যতিক্রম হয়ে থাকে। আর ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম হলো আহ্বান নীতি, যেটা হলো ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এটাই হলো আহ্বান নীতি। আর এটা আবার না ডিপেন্ড করে, শক্তি আবার ডিপেন্ড করে কি n প্লাস l এর উপরে, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা।
এই n প্লাস n এর মান যার বেশি হবে তার মান বেশি, l প্লাস n এর মান যার কম হবে তার মান কম। এটা হলো আহ্বান নীতি ছিল। এই আহ্বান নীতির ব্যতিক্রম যদি কেউ হয় তার কারণ হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। এই অর্ধপূর্ণ পরিপূর্ণ কারণে কেন ব্যতিক্রম হয়? কারণ অর্ধপূর্ণ পরিপূর্ণ অবস্থায় হলো ইলেকট্রনগুলো অধিক স্থিতিশীল, এখান থেকে সে লড়তে চায় না, মানে এখান থেকে লড়াতে হলে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই হলো টোটাল ব্যাখ্যা আমাদের যেটা দিতে হয়। তো এখানে প্রথমে বলছে উদ্দীপকের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না। এখানে মৌল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, এর মধ্যে একজন মানে না। সচরাচর প্রথম যেই 20 পর্যন্ত মৌল আছে এরা 100% মানবে, তাই WXY এটা মানবে, জাস্ট মানবে না হলো জেড, যেটা 20-এর উপরে। কারণ 20 পর্যন্ত যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে। আর ইলেকট্রন বিন্যাসের নিয়মটা মানে না হলো 3জন, তার মধ্যে পটাশিয়াম একজন, ক্রোমিয়াম একজন, আর হলো কপার একজন। এই 3জন হলো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না। কেউ যদি এই 3টা টপিক দিয়ে অঙ্ক করে নেয় আমার মনে হয় না তার কোনো সমস্যা আছে। তো উদ্দীপকের এটা কি ডাব্লু হলো 4 নম্বর মৌল, 4 নম্বর মৌলের নাম কি? বেরিলিয়াম। এক্স হলো 12 নম্বর মৌল, 12 নম্বর মৌল হলো ম্যাগনেসিয়াম। ওয়াই হলো 20 মানে হলো পটাশিয়াম, মানে সরি ক্যালসিয়াম। আর জেড হলো 29 নম্বর মৌল হলো কপার। তো এই 3জন তো মানবে না হলো এ। কেন মানবে না? চলো আমরা এই বিষয়টা দেখে নিই। তো এটা তো বলা হয়েছে উদ্দীপকে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মানে না, নিয়মে করা যায় না। সেটি হলো কি? জিঙ্ক। সেটা হলো তোমার হলো 29 জেডেন, মানে জেড 29 লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হলো কপার। ঠিক আছে? উদ্দীপকের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস কি সাধারণ নিয়ম মানে না, সে হলো কপার। কেন? কারণ হলো 19 পর্যন্ত, 19-এর আগে পর্যন্ত বা 20-এর আগ পর্যন্ত যে মৌলগুলো আছে তারা মানে এটা 100%। ঠিক আছে? তাই মানে না কেটা? এই একজন স্বর্ণ ব্যক্তি মানে না। এবার কেন মেনে না? ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মটা কি বা আহ্বান নিয়মটা কি, এটা এখানে লিখে দিছি। তোমার কি সাধারণ নিয়ম অনুসারে যেটা আহ্বান নীতি ওইটা এখানে লেখা আছে। তো অনুসারে এই পরমাণুতে ইলেকট্রন শক্তির ক্রমানুসারে নিম্ন থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে? সাধারণ নিয়ম অনুসারে নিম্ন শক্তি স্তর ও উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তর বা উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। যেটা শর্টকাট কথা হলো যে ইলেকট্রন সমূহ প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, কম শক্তি সম্পন্ন অরবিটাল পরিপূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল প্রবেশ করে। এই কথাটা এখানে লিখে দিবা তাহলেই হবে। এটা গাইডে এইভাবে লেখা আছে তাই, বাট তুমি এইভাবে লিখে দিবা আমি যেভাবে বললাম সেভাবে। অর্থাৎ প্রথমে এস পূর্ণ করবে, তারপর পি পূর্ণ করবে, পি এর পরে ডি পূর্ণ করবে, এভাবে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বণ্টিত হয়। কাজেই এর ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত, মানে কি হওয়া উচিত? সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত এইটা, যেটা হলো তোমার কি জেড 29 ইকুয়াল এভাবে 1s² 2s² 2p6 3s² 3p6। ইলেকট্রন অবশ্যই 3d-তে না গিয়ে 4s আগে যাবে, সেক্ষেত্রে 4s ইলেকট্রন 2টা নেয়, তো 2টা এখানে হলো 9টা। এইভাবে ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে এরকম ইলেকট্রন বিন্যাস হয় না। প্রকৃতপক্ষে ইলেকট্রন বিন্যাস হয় এইটা। ঠিক আছে? এইটা জেড 29-এর ইলেকট্রন বিন্যাস হয় 1s² 2s² 2p6 3s² 3p6 3d10। এইখানে ভিন্ন 3d10 and 4s1। আবহাওয়ার নিয়ম অনুসারে বা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, পরিপূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এটাই ছিল সাধারণ নিয়ম। এখন আমরা দেখেছি পূর্বের যে কাজটা করেছি সেখান থেকে আমরা এতটুকু দেখতে পেরেছি যে 3d অরবিটালের মান হলো 5 এবং 4s অরবিটালের মান হলো 4। তাহলে 4s অরবিটালের শক্তি কম, তাই 4s এ ইলেকট্রন পরিপূর্ণ করে তারপরে 3d-তে প্রবেশ করার কথা। তো 4s এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন যায়, তাই এস এ 2টা ইলেকট্রন দেওয়ার পরে অবশেষে 9টা ডিতে দেওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা ইলেকট্রন দেখি যে 4s এ একটা ইলেকট্রন যায় এবং ডিতে যায় কয়টা? 10টা। কেন যায়? তার কারণ হলো অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ। এই যে দেখো এখানে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুযায়ী তোমার কি জেড এর 4s অরবিটালে 2টা থাকার কথা, এই যে 2টা, এবং 3d অরবিটালে 9টি ইলেকট্রন থাকার কথা। ঠিক আছে? তাহলে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে 4s অরবিটালে 2টা এবং কি 3d অরবিটালে 9টি ইলেকট্রন থাকার কথা। কিন্তু সেক্ষেত্রে 3d অরবিটালের একটি মাত্র ইলেকট্রনের অভাবে অর্ধপূর্ণ হয়ে যায়। ঠিক আছে? কি অপূর্ণ হয়ে যায়। একটি মাত্র ইলেকট্রন যদি ডিতে দেওয়া যেত তাহলে সেটা 10টা হয়ে যেত, আর ডি হলে পরিপূর্ণ হয়ে যেত। আর এস থেকে যদি একটা নেয় তাহলে সেটা কি অর্ধপূর্ণ হয়ে যেত। আর ইলেকট্রনরা চাই হলো সবসময় অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অবস্থা বজায় রাখতে। ইলেকট্রনের একটা স্থায়িত্ব বা ইলেকট্রনের চাওয়া হলো একটা ইলেকট্রন যদি দান করে বা একটা ইলেকট্রন যদি গ্রহণ করে কোনোভাবে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়া যায়, সবার আগে সে সেই কাজটা করবে। যেহেতু এখানে সুযোগ পেয়েছিল যে একটা ইলেকট্রন দান করলেই অর্ধপূর্ণ হয়ে যাবে, তাই কি করছে? দান করে দিবে। ঠিক আছে? তো এটা এখানে লেখা আছে যে সেক্ষেত্রে 3d অরবিটালে একটি ইলেকট্রনের অভাবে তোমার কি অপূর্ণ থেকে যায়, কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটালের অর্ধপূর্ণ বা সমপূর্ণ বা পরিপূর্ণ আর কি
হলে সে ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতিশীল হয়, যেমনটা বললাম যে সুস্থিতি হয়। কাজেই 3Dতে 9টা ইলেকট্রন মানে 3D9 কাঠামোর চেয়ে 3D কাঠামো অনেক বেশি স্থিতিশীল বা সুস্থিত। ফলে এখানে এই যে লাস্টে যেটা লেখা আছে 3D9 এবং কি 4s1 মানে ফলে D9 এবং 4s এর চেয়ে তোমার কি D10 এবং 4s1 ইলেকট্রন বিন্যাসটি মূল অধিকতর স্থায়ী হয়। তাই জেড এর ক্ষেত্রে স্থিতিশীলতা অর্জনের জন্য 4s অরবিটালে একটি এবং 3D অরবিটালে কয়টি 3D অরবিটালে 9টি ইলেকট্রন কি কাঠামো পরিপূর্ণ সৃষ্টি করে। অতএব যুক্তিক কারণেই তোমার কি এটা ইলেকট্রন বিন্যাসটি কি করে না, সাধারণ নিয়ম অনুসরণ করে না। সোজা কথায় সাধারণ নিয়ম অনুসরণ না করার কারণ দায়ী থাকে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থা। কেননা ওই অর্ধপূর্ণ অবস্থা এবং পরিপূর্ণ অবস্থায় এরা বেশি স্থিতিশীল, এই বেশি স্থিতিশীলতা অর্জনের জন্যই আসলে এই কাজটা হয়ে থাকে। তো এভাবেই করবেন আপনারা সবাই। প্রথমে আপনারা ওই মৌলটা শনাক্তকরণ করবেন। আমি আবার বলতেছি, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস টোটাল 3টা থাকে। নাম্বার 1 পটাশিয়াম, নাম্বার 2 কপার, নাম্বার 3 হলো ক্রোমিয়াম। সবার ক্ষেত্রে ব্যাখ্যা প্রায় সেম। প্রথমে আমাকে মৌল শনাক্তকরণ করতে হয়, যেটা এখানে করে নাই, বাট তুমি চাইলে করতে পারো। মৌল শনাক্তকরণের 5 হলো সাধারণ নিয়ম লেখা। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হলো ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, অতঃপর কম শক্তি সম্পন্ন পরিপূর্ণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। শেষ। এরপরে আপনার কাজ থাকবে হলো এটা যখন আমার কি থিওরিটা লেখা হলো সেই অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে হবে। মানে নর্মালি আমরা যেভাবে ইলেকট্রন করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে দুইটার ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে হচ্ছে কি, এখানে হলো এস এর 2টা ইলেকট্রন যায়, ডিতে যাবে 9টা, ঠিক আছে। কিন্তু এর ভিন্নতার কারণ হবে কি, এই যে এস এর ডিতে যাবে হলো 10টা এবং এস এ যাবে কয়টা, একটা। কেন যাবে? অর্ধপূর্ণ পরিপূর্ণ এই ব্যাখ্যাটা দিয়ে দেবেন। আরেকটা জিনিস আমি আরেকটা মূল্য দিই, কপার সাপোজ 24 ইলেকট্রন বিন্যাস যদি স্বাভাবিক করি s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 10টা, 3s স্কোয়ার 3p6 3Dতে ইলেকট্রন না গিয়ে 4s যাবে, s এর 2টা ইলেকট্রন যায়, তাহলে কয়টা হলো টোটাল হলো 20টা, রইল কয়টা 4টা, এই হলো 24টা। এখন এই যে অবস্থাটা, এই অবস্থাটা কি, এই যদি একে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কিন্তু এই অর্ধপূর্ণ হয়ে যায়, এও কিন্তু অর্ধপূর্ণ যায়, তাহলে ওই অবস্থায় কিন্তু বেশি স্থিতিশীল হবে, ঠিক আছে। তো সময় যে এখানে তাই কিন্তু লেখা আছে ইলেকট্রন বিন্যাসের স্থিতি মানে অধিক স্থিতিশীলতার জন্য এরকমটা করে থাকে। তো সেক্ষেত্রে আসলে এটা হলো ফ্যাক্ট বা সঠিক নয়। সাইডে আমরা এভাবে লিখে দেবো যে সঠিক নয়, এভাবে লিখবো সঠিক নয়, সঠিক নয়, এভাবে লিখে দিলাম। তারপর আমরা কি প্রকৃত ইলেকট্রন বিন্যাস করবো। প্রকৃত ইলেকট্রন বিন্যাস করলে যেমনটা আমি এখানে করেছি, প্রকৃত ইলেকট্রন বিন্যাস এখানে কী হবে, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6, ঠিক আছে, 3s স্কোয়ার 3p6, তারপর কি 3d অ্যান্ড 4s, এস এ একটা, এটা 5টা। তো এইটা 4s2 মানে d2 এবং হলো কি s2, d4s2 এর থেকে d5s1 অধিকতর স্থিতিশীল। এই অধিকতর স্থিতিশীলতার জন্যই তোমার কি করা হয়েছে, এই যে অধিকতর স্থিতিশীল, এই জন্য বা এই স্থিতিশীলতার জন্যই আসলে ইলেকট্রন এরকম কি কাঠামো বা এরকম বৈশিষ্ট্যগুলো বহন করে। কাজে ইলেকট্রনগুলো বিন্যাসগুলো কি ব্যতিক্রম হয়ে থাকে, ঠিক আছে। তো এই তো ছিল আপনাদের টোটাল টাইপ। আশা করি আপনাদের সকল টাইপ কমপ্লিট করে দিয়েছি, টাইপ 1, টাইপ বি অ্যান্ড টাইপ সি। আপনাদের কাজ থাকবে হলো টাইপ এ বি প্রথমে কমপ্লিট করছে, ওগুলো বোর্ড তো করছেন, এবার টাইপ বিসি যেটা আছে এগুলোর উপরে বোর্ড করে দিচ্ছে, এগুলো সব কমপ্লিট করেন, সব কমপ্লিট করে দেখেন কোনো সমস্যা আছে কিনা। কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন, আমরা সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমি পরের অধ্যায়, চতুর্থ অধ্যায় হয়তো বা একটা ক্লাসে কভার করে দিব টোটাল 3টা টাইপ। ওখানে আছে ফার্স্ট টাইপে হলো ইলেকট্রনের অবস্থান নির্ণয়, সেকেন্ড টাইপ হলো পারমাণবিক সংখ্যা, থার্ড টাইপ হলো আয়নীকরণ শক্তি। তো এই 3টা আমি হয়তো একটা ক্লাসে কমপ্লিট করে দেবো, চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে সকল ক্লাস কমপ্লিট করে দেবো। হয়তো অনেকগুলো ক্লাস করতে পারি, রোজা রমজানের দিন, বুঝতে পারছেন। তো আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সব ক্লাস কমপ্লিট করে দেবো, পরীক্ষার আগে সব ক্লাস ডি এন্ড হয়ে থাকবে। দেখ সবাই ভালো থাকবেন, সবার জন্য আসসালামু আলাইকুম।